তাহলে আপনি যারা যে রাস্তাঘাট আটক করেছে রামদাও নিয়ে অস্ত্র নিয়ে লাঠিসুটা নিয়ে তাদেরকে আপনি নিবৃত্ত করছেন, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন? আর্মির একটা গাড়ি দেখলে লোকজন মুইতে দৌড়ায় বিল দিয়া, আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? 5-7টা আর্মির গাড়ি আসছেন, আর্মির একটা গার্ডস আছে, এইভাবে আপনার দেশ চালাইতে পারবেন? বিএনপির লোকের আপনি প্রত্যেকের হাতে রামদাও মামদাও আছে, তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি এই নিয়ে যেতে পারেন, আপনার কেন পটুয়াখালী যেতে পারেন? আমার বাড়ি গলাচিপা উপজেলা, আমি কেন পটুয়াখালী? আজকে আওয়ামী লীগ আমলেও আমাদের নেতা কর্মীর অফিস চালিয়েছে, কোনো অফিসে হামলা হয়নি, আমাদের হয়েছে, আওয়ামী লীগের আমলে হয় নাই। আজকে দুঃখ নিয়ে বলতে হয় যে বিএনপির সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আগামীতে রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্র সংস্কারে, রাজনীতিতে, নির্বাচনে আমরা একসাথে কাজ করতে চাই। সেই বিএনপির আজকে নেতা হয়ে সে আমাদের নেতা কর্মীদেরকে এই ভোর রাত পর্যন্ত কষ্ট দিয়েছে, হামলা করেছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা বিপিনুরুল হক, যেই বিপিনুর ডক্টর ইউনূসের পক্ষে প্রথমে কথা বললেও বিএনপির ষড়যন্ত্রে আবার সরকার বিরোধী আন্দোলন বা সরকার বিরোধী কথাবার্তা শুরু করে। এক প্রকার পিনাকি ইলিয়াস, যাদেরকে তারা গুরু মনে করত, তাদের বিরুদ্ধে শুরু করে বিএনপির পরাপানি খেয়ে। কিন্তু এবার দেখা গেল সেই বিপিনুর বিএনপির কাছে ধরা খেয়েছেন। তার যে নির্বাচনী এলাকা, তার যে নিজস্ব এলাকা পটুয়াখালীতে, সেখানে বিএনপির নেতা তার ঘরবাড়ি ভাঙচুর করেছে, তার অফিস ভাঙচুর করেছে এবং তার নেতাকর্মীদেরকে মারধর করেছে। সেনাবাহিনী গিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। চিন্তা করতে পারেন দর্শক, আমরা দেখবো বিপিনুর কি অবরুদ্ধ হয়েছেন এবং সেনাবাহিনী কি পদক্ষেপ নিয়েছে এবং মূলে আসলে কি রয়েছেন। সাংবাদিক ইলিয়াস এটা নিয়ে বেশ সোচ্চার, তিনি কথা বলেছেন। তিনি আগেই বলেছেন বিপিনুরকে যে তুমি আসলে আমসারা সবই হারাবে, কারণ তুমি এখন যেই পথে গিয়েছো সেটা আসলে রাজনীতির পথ না। চলুন আগে আমরা আলোচনাগুলো দেখি বিপিনুরের এবং সেনাবাহিনী আলোচনা, এরপর বিশ্লেষণ করবো ইলিয়াস আসলে কি বলেছেন। ধরে বসে থাকলে এরা বলতেছে ভাই আমাদের সাথে আপনি যে পটুয়াখালী যান, গলাচিপা যাইয়েন না, বিকল্প কোনো রোড আছে কিনা? মানে কি এনে 4-5 গাড়ি আসছে, 2 পুলিশ আসছে, এরা কি এই কয়েকজন লোকের কাছে সারেন্ডার করছে? এই প্রশাসন নির্বাচন করবে কেমনে নির্বাচনের সময়? এখন আমার এলাকা ছিল, আমি কি পটুয়াখালী যাবো? তো আমি আপনার এটা এইখানে আমার যারা উপস্থিত এগোরে সাক্ষী রেখেই, যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে, তারা সন্ত্রাসীদের কাছে সারেন্ডার করতেছে, আর্মি, আমরা মুভ করতেছি, যা হয় আল্লাহ ভরসা। তারা রাস্তায় আছে, আমরা জানি তাদের প্রত্যেকের সাথে রামদাও আছে, অস্ত্র আছে, আর্মিও কোনো ভূমিকা নেয় নাই, পুলিশও কোনো ভূমিকা নেয় নাই, বরঞ্চ তারা কিচ্ছু করে নেই, তারা এসে বসে রয়েছে এখানে। তো তাহলে আমাদের এই রাত্র 2টা পর্যন্ত বসাই রাখছে, তাহলে তারা আসছেই বা কেন? তারা যদি এখানে এইটুকু মানে সারেন্ডার করে এইটুকুতে, এই প্রশাসন কেমন ল অ্যান্ড অর্ডার ঠিক করবে? আর তারা আপনার নিরাপত্তা দেবে। আজকে আমি বাংলাদেশের একটা দলের প্রধান, আমি এটা ডাকসুর বিপি ছিলাম, আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পড়ে এখানে ওনারা এসে একটা তামাশা দেখতেছে। ভাই ওনারা একটা অ্যাকশন নিছে, আমরা তো এখানে অবরুদ্ধ, আমরা এখানে আটক। ধরেন ওনারা এখানে যারা আমাদের পথরোধ করে একটা লোককে অ্যারেস্ট করে নেই, একটা লোক তো অ্যারেস্ট করে নেই, একটা লোককে 2টা লাঠি চার্জ করে নেই, তাহলে এরা রাস্তার মাঝে তো আটক করে রয়েছে রামদা মামদানে লাঠি ছুটা নিয়ে, পুলিশ কিছু করবে না? তারা কোনো ভূমিকাই নেয় না, তারা তো আমাদেরকে ঠিক আছে আপনারা নিরাপত্তা তো দিতে না পারলে আর কি করার? তাহলে আমাদের ঝুঁকি নিয়েই মরা বাসা আমাদের, আর কি আম পাবলিক আমরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। না না, ওনারা কিছুই করে নাই। এই ওনারা আসছে, পুলিশ আসছে তো 11টা, এখন তো 2টা বাজে, ধরেন তো 11 থেকে 12টা, 12 থেকে 1টা, 3 ঘন্টা আর্মি আছে। আমি বলছি ওনাদেরকে যে ঠিক আছে ভাই, আপনারা যদি ভয় পান, আপনারা যদি সারেন্ডার করেন, তাহলে কী করে আমরাই জীবন ঝুঁকি নিয়ে মুভ করি আর কি। ঠিক আছে, ভালো থাকবেন। আরিফের গাড়িটা কই? এই গাড়ি নাজুল লাগে। আপু ভাই একটু কথা বল ভাই। তুমি শেষো লাইভে আসি। আপনি যেহেতু আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকেছেন, তাই না? আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন। আপনারা এই 10টা থেকে এখানে আপনার 11টা থেকে পুলিশ আসলো, আপনারা আসলেন। আপনারা একটা বিএনপির সব নেতা না, বিএনপি বড়টা দল, অনেক গ্রুপ আছে, একটা অংশের কিছু লোকজন
এদের কাছে আর্মি সারেন্ডার করবে, পুলিশ সারেন্ডার করবে, তাহলে আপনারা কি এদের কাছে তো কেউ সারেন্ডার করছে না। Surrender আপনারা করছে না আমাদের তো। প্রোটেকশনের জন্য ওটা ডেকেছেন, তো আমরা আপনারা তো আপনাদের আমাদেরকে সাজেস্ট দিচ্ছেন, করছি যে আমাদের বসে রাখছেন। এখন যদি আপনি আমাদের ডিসিশন আমরা কি চোর প্রোটেকশনের জন্য ডাকাত? ডেকেছেন, আমরা বিকল্প রোড দিয়ে পালাই করার যাব? জন্য এসেছি। আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব? আমি কি চোর ডাকাত? আমরা তো আপনাকে প্রোটেকশনের জন্য তাহলে আপনি আপনি যারা যে রাস্তাঘাট আটক করেছে, আপনি রামদাও নিয়ে, জেনে অস্ত্র নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, তাদেরকে আপনি নিবৃত্ত ওদের- করছেন? ওদের তাদের কারো বিরুদ্ধে কোনো হাতে- অ্যাকশন নিছেন? ওদের কারো আর্মির হাতে একটা আমরা- গাড়ি দেখলে লোকজন মুইতে দৌড়ে বিল দিয়া। আপনারা কারো কোনো হাতে- ব্যবস্থা নিয়েছেন? 5-7টা আর্মির গাড়ি আসছেন, আর্মি একটা গার্ডস আছে, এইভাবে আপনার দেশ চালাইতে পারবেন? ওদের কারো হাতে এটা কোনো অস্ত্র বিএনপির নেই। লোকের, আপনি প্রত্যেকের হাতে রামদাও মামদাও আছে, তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি এই দিকে নিয়ে যেতে পারেন না? পটুয়াখালী যেতে বলে আমরা নিজে দেখেছি। তাহলে আপনার কেন আমাদের পটুয়াখালী যেতে হবে? আমার বাড়ি গলাচিপা উপজেলা, আমি কেন পটুয়াখালী যাব? বিএনপির একটা নেতার ভয় আমি চলে যাব? সেটা ডিসিশন আপনার, কিন্তু আমাদের সাজেশনটা শেষ না, পর্যন্ত থাকবে যে সাজেশনটা আপনি আপনাদেরকে ওদিকে আমরা বলছি, আমরা যাবেন না। আপনারা আসার পর 2 ঘন্টা বসে আছি। ওকে, আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন, 5টা পুলিশের গাড়ি আসছে, আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সারেন্ডার করছেন। তো নাগরিক হিসেবে আমরাই আমাদের জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা আমাদের বাসায় যাব, গন্তব্যে যাব। আপনারা তামসা দেখেন, 2 ঘন্টা প্রোটেকশন দেখছেন, দেওয়ার দায়িত্ব আপনারা তামসা আপনাদের লোকজনেরও আমাদের যেমন ঠিক আছে। তাদেরও প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তাদের আমরা কি চাই- হামলা করতে আসছে? না, আমরা এখন আপনাদেরও- অবরুদ্ধ। আপনাদেরও তো কেউ হামলা আমরা করতে তো আসে তাহলে না। আমরা 2 আপনাদেরও ঘন্টায় কেউ হামলা আমরা করতে এখানে আসে না। নাটক করতেছি, এখানে রং তামসা করতেছি। আমরা ওদিকে গিয়েছি, আমরা এখানে অবরুদ্ধ আমরা না? ওখানে রাস্তা ক্লিয়ার আমাদের করেছি। এটা বাড়ি, আমরা রাস্তা clear রাস্তা করেছি, ক্লিয়ার রাস্তা করলে অবরোধ সমস্যা করে নেই। রাস্তা থেকে আমরা সবাইকে সরিয়ে দিয়েছি, কিন্তু রাস্তা থেকে সরাইছেন এখন তো আমরা কোথায়? তো আপনার সাজেস্ট রাস্তা থেকে সবাই তো রাস্তায় যাবেন গেছে। না, আপনি ওদিকে গেলে তাহলে আমি আমার জেনে বাসায় যাবো শুনে না? চিন্তা করেন যে আমি আপনি যে আমি আমার বাসায় যাব না? এখন আমার আমার আমি ultimate থাকি, decision- আমি গলাচিপা। আপনারা যে বলছেন, ওসি সাহেব বলছেন আপনি বিকল্প, যে আমি কেন, আমি একটা দলের প্রধান, আমি এই সময়ের একটা রাজনৈতিক নেতা, আমাকে প্রোটেক্ট করতে হবে। তাহলে আমরা পাবলিক এলাকার পরিবেশ কিভাবে কি করবো? আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব যেমন আমার, সব পাবলিককে তো এবং করেন। তাদেরকে সবাইকে প্রোটেক্ট তাহলে করার দায়িত্ব আমার। তাদেরকে, তারা কি বিপদে পড়ছে? হ্যাঁ, আপনারা কল দিছেন? তারাও তো অভিযোগ করছে যে কি আপনার করছে? লোকজন, তাহলে আমরা তো আমার হচ্ছে সবাইকে লোকজন কি প্রোটেক্ট করছে? করতে এসেছি। আপনি এটা মিথ্যা আমরা কথা সবাই বলছেন। কারো পক্ষ- আপনি আর্মি অফিসের মিথ্যা কথা বলতে পারেন না। আমাদের লোকজন তারা কি অভিযোগ করছে? না, তারা আপনি আসছেন এখানে, আমরা অবরোধ দেই কেন? প্রোগ্রাম নামে অভিযোগ ওরা করেছে। কি অভিযোগ করছে? ওরা অভিযোগ করেছে। আপনি এই রাস্তায় রামদাও লাঠিসোঁটা নিয়ে পুরো গলাচিপা 10 না, মিনিট আমি কারো হাতে পত্র-পত্রিকা, কোনো নিউজ দিয়েছে, টেলিভিশন রামদাও দিয়েছে, দেখি নাই। আপনি দেখছেন? আপনারা একটা অ্যাকশনের সব মুইতে চুনে দৌড়াইতে, আপনারা কিচ্ছু করছেন? আপনারা বসে রয়েছেন এখানে। আপনারা আমাদেরকে নরম পায়, আমাদের ভাই এই রোড দিয়ে যান, বিকল্প রোড যান। আমি আমার বাসায় যাবো না, পালাই যাবো? ঠিক আছে, আপনাদের দরকার নেই প্রোটেকশন, আপনাদের আমাদের নিরাপত্তা আমরাই নিয়ে আর কি। আপনারা আমরা এই বকুলবাড়িয়ার যে পাতাবুনিয়া গ্রাম, সেখানে আমরা একটি স্মরণ সভায় গিয়ে আপনারা দেখেছেন যে কি পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছিলাম। যদি আমাদের এখানে যে 2-250 মোটরসাইকেল ছিল, আমরাও চাইলে সে যে কোনো ঘটনা মোকাবেলা করতে পারতাম, কিন্তু আমরা চাই নাই যে এলাকায় কোনো সংঘাত হোক, সহিংসতা হোক, কিংবা এলাকার পরিস্থিতিটা উত্তপ্ত হোক। একটা ঘটনা আমি এখন পর্যন্ত মিডিয়ায় কথা বলি নাই, কারণ বিষয়গুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম। যেই ঘটনাটাকে রংচং মাখিয়ে প্রচার করা হচ্ছে সেটি ছিল যে চরবিশ্বাস বাজারের চান্দিনা ভিটি, যেটা বলে বাজারের যারা দোকান দেয়, সরকারি খাস জমিতে ম্যাক্সিমাম বাজারগুলো হয়, ব্যবসায়ীরা একটা ডিসিআর কাটায়। সেই ডিসিআর কাটানোর পরে প্রত্যেক বছর সরকারকে খাজনা দেয় তারা, তো সেটা শতাংশে 230 টাকা। সেই হিসেবে সরকার বরাদ্দ দেয় 0.5% করে, যার এই রাজস্ব আসে 130 টাকা। কিন্তু কিছুদিন আগে যখন আমি আমাদের গ্রামে যাই, বাজারের ব্যবসায়ীরা আমার কাছে জানায় যে ইউনিয়ন বিএনপির সভাপতি বাখের বিশ্বাস, সে ডিসি এবং ইউনো সবার সাথে কথা বলে সে এটাকে ডিসিআর কাটাই দিবে, তার জন্য 35,000 টাকা করে ধার্য করেছে, কয়েকজনের কাছ থেকে টাকাও নিয়েছে। তখন আমি বললাম এখানে তো 35,000 টাকা নেওয়ার কথা না, সর্বোচ্চ 2-3 হাজার টাকা হইতে পারে। তাহলে এখন একটা রাজনৈতিক দলের প্রধান সে যদি এইভাবে প্রশাসনের হাতে মোয়া তুলে দেয় যে 1 টাকার জায়গায় 6 টাকা নেন, আপনারাও খান, আমগরেও কিছু দেন, কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ তো আছে, সে আমার দল আরেক দল, বিভিন্ন দল এই ধান্দাবাজি টান্দাবাজি করে। এইটা বলেছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের নিজের পকেটের পয়সা খরচ করে কাজ করার মানসিকতা থাকতে হবে, মানুষের বিপদে আপদে ছুটে যেতে হবে। তো আজকে যখন আমি আমাদের এখানকার ইউনো মহোদয় ওনার সাথে কথা বলেছি, আপনারা শুনেছেন, উনি বলেছে যে না ভাই, 1 পয়সাও আমরা উপজেলায়
ইউনো অফিস থেকে আমরা বেশি নেব না, ডিসি অফিসও নেবে না। এরা ব্যক্তি পর্যায়ে যদি কেউ করে সেটা আপনারা খোঁজ দেন, আপনারা কয় টাকা লিগ্যাল ফি ওটা ইউনিয়ন ভূমি অফিস থেকে খোঁজ নিলেও পাবেন, শতাংশে 230 টাকা। তাহলে কোথায় রয়েছে আপনার এই 260 টাকা, মানে 130 টাকা হাফ শতাংশের জন্য, আর কোথায় রয়েছে 35,000 টাকা। তো এই ঘটনা আমি বলায় সেটাই প্রতিবাদ করেছি যে আমি বিএনপি নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, মানহানি হয়েছে, নানান ধরনের কথাবার্তা বলে চর বিশ্বাসে, যেখানে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকেরাও জানতো যে এই ছেলের প্রতি এলাকার মানুষের দলবত্তের বিশেষে ভালোবাসা আছে, সমর্থন আছে, তারাও আমাদের সাথে ঝামেলা করতে সাহস পায় নাই, দুঃসাহস দেখায় নাই। আজকে আমার আপন ছোট ভাই সহ আমাদের নেতা কর্মীদের উপরে এই ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস বিয়ে করছে 5-6টা বিয়ে করে কি কোনো ভালো মানুষ? একটা ক্যারেক্টারবিহীন মানুষ, একটা সিস্টেম মানুষ। আজকে এগুলো কোনো পর্যায়ে পয়সা পাতি দিয়ে বিএনপির কমিটিতে আসছে, সে আমার ভাই আমাদের সেই নেতৃবৃন্দের উপরে হামলা করিয়েছে, এবং তার পাশে থাকা আজকে এখানে যে কোনো মারফতে আমার কাছে একটা লিস্ট এসেছে যে এই লোকগুলো বিএনপির অফিস আমাদের ভাঙচুর করেছে, বিএনপির পাকা অফিসার, যেখানে আমাদের দলের নেতা কর্মীরা সবসময় বিএনপির নেতা কর্মীদের সাথে মিলেমিশে এলাকায় আমরা নির্দেশনা দেই যে একটা ভালো রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, এবং নির্বাচন করলে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমাদের আলাপ আলোচনা ছিল, একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, কাজে জোটও হতে পারে সেইভাবে আমরা একটা সহনশীল আচরণ করে আসছি। এবং এই যে বিএনপির মূল বিএনপি বলতে যাদেরকে বোঝায়, এই পটুয়াখালীতে যারা বিএনপির জন্ম দিয়েছে গলাচিপায় আল্লাহ শাহজাহান খান সাহেব, তার কর্মী সমর্থক নেতৃবৃন্দ যাদেরকে হাসান মামুন কমিটি থেকে বঞ্চিত করেছে, সেই সমস্ত নেতৃবৃন্দের সুখ দুঃখে তারা অনেক কথা আমাদের সাথে শেয়ার করে, আমাদের নেতা কর্মীদের সাথে তারা মিলেমিশে এলাকার মানুষের জন্য কাজ করে। এই রাতেও যেমন দেখেন, একদিকে এই হাসান মামুনের সমর্থক কতিপয় নেতৃবৃন্দ তারা আমাদের পথ রোধ করে, দেখেছেন রাস্তায় রাস্তায় কিভাবে গাছ ফালাইছে, ইট জোগাড় করছে যে আমাদের উপরে হামলা করবে, রামদা নিয়ে লাঠি নিয়ে প্রস্তুত ছিল যে আমাদের উপরে হামলা করবে। কেন, আমরা কি তাদের উপরে হামলা করেছি? এবং আজকে এই বিএনপির অফিসে হামলা করেছে এই অভিযোগ তুলে আজকে প্রত্যেকটা ইউনিয়নে গলাচিপায় 10 মিনিটে আমাদের অফিস কুপিয়েছে, আমাদের নেতাকর্মীদের আহত করেছে, ব্যানার ছিঁড়েছে অনেক জায়গায়। এটা তো এলাকার মানুষ দেখেছে। এখন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ 2-1 জন আমার কাছে কিছু মেসেজ পাঠিয়েছে, তাদের কাছে উল্টো মেসেজ পাঠাইছে। প্রথমত যে গণ অধিকার পরিষদের সারা দেশের কোনো জায়গার কোনো নেতাকর্মী বিএনপির অফিসে ভাঙচুর চালাবে এই দুঃসাহস দেখাবে না। বিএনপি একটা বড় দল, স্বাভাবিকভাবে আমরা তো বিএনপির কাছাকাছি এখন পর্যন্ত হইতে পারি নাই, শক্তি সামর্থ্য সব দিক থেকে, আমরা কেন বিএনপির দিকে আমি হামলা চালাবো? এমনকি আমাদের দলের কমিটিতে এখানে যারা আছে অনেকে আগে বিএনপি করেছেন, হয়তো কমিটি থেকে বঞ্চিত হয়েছে নানান কারণে, এখন আমার সাথে আছেন, তো আমরা বিএনপির অফিসে কেন হামলা করব? কোন দুঃখে হামলা করব? অথচ এটা মিথ্যা নাটক সাজিয়ে তারেক রহমান সাহেবের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছে, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে চেষ্টা করেছে। এই হাসান মামুনের ভূমিকাটা কি এই উপজেলার বিএনপির লোকেরা জানে না। গত 16 বছরে 111-এর সময় উনি এই যে তারেক রহমানের বিশেষ করে ছাত্র নেতাদেরকে পছন্দ করতেন, সেই সুবাদে তারেক রহমানের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু 111-এর সময় যখন বিএনপির উপরে স্টিম রোলার চলে, তারেক রহমানকেও যখন সেই সময় নির্যাতন করা হয়, এই ছাত্রনেতা তথাকথিত ছাত্রনেতা একটা প্রতিবাদও করে নাই। কিন্তু সেই সময় যে ছাত্রলীগের যারা কালামাগুর বলে অনেকে মস্করা করে বা যে করে, নাজমুল সিদ্দিকী নাজমুল আলমরা ঢাকা মিছিল করেছে, হাসান মামুনদের নাকি ফোন দিয়েও পায় নাই। এমনকি 16 বছরে সে একটা রাজনৈতিক মামলা খায় নাই, বরঞ্চ 2 নম্বরই কাজকর্ম করে, প্রশ্ন ফাঁস জালিয়াতি চক্রের সাথে জড়িত থেকে এইখানে গ্রেপ্তার হয়েছিল, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই। আর আজকে তিনি মুইকে হনুরে হয়ে গেছে। আজকে আওয়ামী লীগ আমলেও আমাদের নেতাকর্মীর অফিস চালিয়েছে, কোনো অফিসে হামলা হয়নি, আমাদের হয়েছে, আওয়ামী লীগের আমলে হয় নাই। আজকে দুঃখ নিয়ে বলতে হয় যে বিএনপির সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আগামীতে রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্র সংস্কারে, রাজনীতিতে, নির্বাচনে আমরা একসাথে কাজ করতে চাই, সেই বিএনপির আজকে নেতা হয়ে
সে আমাদের নেতা কর্মীদেরকে এই ভোর রাত পর্যন্ত কষ্ট দিয়েছে, হামলা করেছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা পরিষ্কারভাবে দেখতে চাই বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ হাসান মামুন সহ যে সমস্ত শৃঙ্খল যারা দলের নিয়ম নীতি মান সম্মান ইমেজের কথা চিন্তা না করে এই ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে বিএনপি কি ব্যবস্থা নেয় আমরা এটা দেখতে চাই। সারা দেশের মানুষ দেখছে, মিডিয়া দেখেছে যে আজকে কি ঘটেছে, এবং এইখানকার অবশ্যই এই ঘটনার জন্য এই ডিসিকে জবাবদিহি করতে হবে। ডিসি হাসান মামুনের চামচামি করেছে। এই ডিসি এর আগেও পটুয়াখালীতে এই সার্কিট হাউসে আমাদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, আমাদের রুম দেওয়া নিয়ে তালবাহানা করেছে, আমাদের রুমের কথাবার্তা ভিডিও করেছে, যেটা পরিবেশ ও বন মন্ত্রী প্রশাসন সংস্কার দায়িত্বে থাকা উপদেষ্টা রেজওয়ানা আপাকে জানানো হয়েছে, আসিফ নজরুল স্যারকে জানিয়েছি। এইবার আমরা যে এই 2.5 থেকে 3 ঘন্টা অবরুদ্ধ ছিলাম, এই ডিসির শয়তানি যে ডিসি এখানে আর্মিকে মুভ করতে দেয়নি, পুলিশকে এইভাবে ইনএক্টিভ করে রেখেছে। অবশ্যই আমরা ঢাকায় গিয়ে এই বিষয়ে আমরা প্রতিকার চাইবে। এই রকমের দল কানার ডিসিরা যদি থাকে তাহলে আগামীতে সারে সর্বনাশ হবে বিভিন্ন। এই যে আজকে আমরা একটা নির্বাচন চাই দ্রুত, এই রকমের ডিসি থাকলে যে একটা নেতার পক্ষে চামচামি করে দালালি করে এবং আজকে একটা রাজনৈতিক দলের নেতা হয়ে আজকে আমাদেরকে 2.5 থেকে 3 ঘন্টা অবরুদ্ধ থাকতে হয়। 1-150 লোক তারা ইট পাটকেল রামদা হকি স্টিক নিয়ে আমাদেরকে জিম্মি করে রাখে, সেখানে প্রশাসন যে গুচুর মুচুর ফুচুর করে। পরিষ্কারভাবে আমরা বলছি অনতিবিলম্বে এই ডিসিকে প্রত্যাহার করতে হবে। আপনাদেরকে এই ডিসির বিরুদ্ধে এই সমস্ত এটা সারা বাংলাদেশে যারা এরকমের দল বা যেরকমের কানা অফিসার আছে, চামচা অফিসার আছে, এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই ডিসির বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। তো এই বিষয়ে আমরা আমাদের প্রয়োজনীয় যথাযথ মহলকে আমরা অবহিত করব, আমরা জানাবো। এবং এই যে আমি বলছি এই ডিসির বিরুদ্ধে ইতিমধ্যে আমরা অনেকগুলো ঘটনার প্রমাণ পেয়েছি। এই যে আমার পাশের বাজার বটতলা বুধবারে বাজারে 30,000 টাকা করে টাকা নিয়েছে চান্দিনা বেটি, যেটা গলাচিপার এই চর্বি শ্রেষ্ঠী আলোচনা হচ্ছে। কোন কোন জায়গা থেকে এই ডিসি এই স্থানীয় নেতাদের সাথে মিলে ব্যবসা বাণিজ্য ভাগ বটরা ধান্দাবাজি করেছে দুদকের মাধ্যমে, এগুলোর খোঁজ করে আমরা ডিসিরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যিনি রাজনীতিতে জড়িয়ে এই এলাকায় হাসান মামুনের পক্ষ নিয়ে একটা নৈরাজ্য তৈরি করতে চেয়েছেন। তো একইভাবে আপনাদেরকে বলি, দেখেন বিএনপির এখনো এই যে শাহজাহান খান সাহেবের সাথে যারা রাজনীতি করেছে পুরাতন বিএনপির লোকেরা বিভিন্ন কমিটিতে, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের অনেকেই কিন্তু এখনো এই ভোররাত পর্যন্ত আমাদের পাশে আছে। সুতরাং বিএনপির সবাই খারাপ কিংবা বিএনপির সবাই আমাদের বিরুদ্ধে সেটা না। যারা এই গলাচিপায় একটা কলঙ্কিত অধ্যায় ইতিহাস রচনা করেছে, এই কুলাঙ্গারদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে, আমরা সেই ব্যবস্থা দেখতে চাই। এবং আপনাদেরকে একটা কথাই বলি, আপনাদের নেতা হিসেবে আপনারা যদি নেতা মানেন, আমরা পুতু করা লোক না। শেখ হাসিনার আমলে বন্দুকের নলের সামনেও কম্প্রোমাইজ করি নাই, রিমান্ডের মধ্যেও কম্প্রোমাইজ করি নাই। কিসের হাসান মামুন সমিদ্দা ছোকরা? আমাদের যেভাবে আমাদের অতীতেও যে ভূমিকা ছিল, আগামীতেও সেই ভূমিকা থাকবে। অন্যায়ের সাথে আপোষ করব না, অন্যায়কারীকে ছাড় দেব না। যারা হুমকি দেবে, যারা ধমকি দেবে, তাদেরকে মোকাবিলা করেই রাজনীতি করব, বিন্দুমাত্র ছাড় দেব না। আপনারা যেখানে আছেন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমাদের নেতা কর্মীদের আমরা বলেছি, একজন নেতা কর্মী আক্রান্ত হলে মুহূর্তের মধ্যে মৌমাছির চাকের মতো সবাই জড়ো হয়ে সেটাকে প্রতিহত। কিন্তু আমরা বারবার যেটা সবসময় বলে আসছি, আমরা শান্তিপূর্ণ থাকতে চাই, আমরা কারো গায়ে পড়ে ঝামেলা করব না, আমরা কোনো বিশৃঙ্খলা করব না, সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দেব। কিন্তু রক্তে মাংসের মানুষ গড়া হিসেবে আমাদের ধৈর্যের সীমা আছে। আমাদের সাথে ইচ্ছামি করতে আসলে উচিত শিক্ষা দিতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যে সফর বরাবরের মতো এই গলাচিপা এই ডাকবাংলোর বিদ্যুতের লাইন কেটে দিয়েছে। চিন্তা করেন, এখানে নাকি বিদ্যুতের লাইন কেটে দিয়েছে, এত মগের মূল্য ভাবছে। ওইখানে আগে একটা লাইভে আমরা দেখেছিলাম যে পুলিশ প্রশাসন
সেনাবাহিনীর লোকেরা গিয়েছিল, তারাও সাহস করতেছিল না যে এই বিএনপি হাসান মামুনের লোকজনের সামনে থেকে তারা আমাদেরকে সেফটি দেবে কিংবা তাদেরকে সরিয়ে দেবে। সেখানে আমরা অবরুদ্ধ ছিলাম। এখানে কত বড় দুঃসাহস হলে সরকারি কম্পাউন্ডের মধ্যে ঢুকে বিদ্যুতের লাইন কাটতে পারে। তো যাই হোক, এগুলোর বিচার এই এলাকার মানুষের কাছেও দিলাম, যারা এখন পর্যন্ত এমপি হয় নাই, মন্ত্রী হয় নাই, কোনো বড় নেতাও না। এখন এই জন উৎপাত করে, এরা যদি এলাকায় সুযোগ পায় কি করবে চিন্তা করবে। কাজী এই সমস্ত মানুষকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে। এবং আমি ধন্যবাদ জানাই জনগণকে, সাধারণ মানুষকে, যারা এরকমের বাধা বিঘ্ন উপেক্ষা করে বিভিন্ন জায়গায় জনসমাবেশকে এক একটা জনসমুদ্রে রূপান্তর করেছেন। এবং বরাবরের মতোই আমাদের যে রুটিন মাফিক প্রোগ্রাম, আগামীকালকে বিকেলে আমাদের প্রোগ্রাম ছিল 10 মিনার প্রোগ্রাম হবে। আমাদের প্রোগ্রাম পরের দিন ছিল পটুয়াখালী জেলা শিল্পকলায়। এই ডিসি কত অসভ্য ডিসি, আরেকটা একটা ইতর ডিসি, একটা বদমাইশ, যে আমাদের ছাত্র অধিকার পরিষদের পরিচিতি সভা ছিল শিল্পকলা একাডেমিতে, সে নাকি বলেছে যে ওইখানে করতে পারবে না। মানে তার বাপের প্রতিষ্ঠান ডিসি রইতে, এইখানে হারুন হইতে চাও তোমরা? হ্যাঁ, মাতব্বরি দেখাও, মাতব্বরি, তোমাদের মাতব্বরি দেখার জন্য আমরা রাজপথে রক্ত দিয়ে শেখ হাসিনা ঘটাই নেই, ফাসিস্টদের পতন ঘটাই নেই। কাজী এই ডিসিকে আমরা অনতি বিলম্বে প্রত্যাহারের দাবি জানাই এবং প্রয়োজনে আপনারা তুখর আন্দোলন করার জন্য প্রস্তুত হন। এই রাজনৈতিক চামচামির সাথে যদি প্রশাসনও জড়িয়ে যায়, এই ডিসির মতো প্রশাসন, এই চামচাদেরকেও আমাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। নতুন করে এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো কারো কাছে মানুষ জিম্মি থাকবে, কোনো চামচাদের কারণে মানুষ তটস্থ থাকবে, এইটা আমরা হতে দেব না। এবং এর সমাপ্তি, এর শেষ দেখেই আমি পটুয়াখালীতে যাব। ঢাকায় তো রাজনীতি করেছি সারা জীবনে, এর শেষ না দেখে পটুয়াখালীতে যাওয়া হবে। যদি লাশ হতে হয় লাশ সাথেই কম্প্রোমাইজ করি নাই। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পান্ডা লীগ, ঝান্ডা লীগ ছাড় দেই নেই, আর এখন কাগরে ছাড় দেব। এত গলাচিপা শহরে আমরা ফিরবো, সেই মুহূর্তে আমরা জানতে পারি যে এই গলাচিপা 10 মিনা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা জনাব হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে, রামদা হাতে, হকিস্টিক হাতে, ইট, আপনার গুলতি, এগুলো নিয়ে তারা আপনার রাস্তায় অবস্থান নিয়েছে যে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করবে। আমাদের কিছু সাধারণ কর্মীরা পরিস্থিতি দেখার জন্য যাচ্ছিলেন, সেই সময় 2টি মোটরসাইকেল তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়, আরও 5-7টি মোটরসাইকেল ভাঙচুর করে, বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করে। এবং ইতিমধ্যেই আমরা খবর পাই যে আমাদের এই গলাচিপা 10 মিনায় প্রায় 8 থেকে 10টা অফিস তারা ভাঙচুর করে, বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার, ফেস্টুন সেগুলো ভাঙচুর করে। এখানে জনাব হাসান মামুনের সাথে আমার কোনো রাজনৈতিক বা আদর্শিক মিলও নাই, দ্বন্দ্বও নাই, কারণ তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা, আমি একটা দলের সভাপতি। মিলের জায়গায় এটুকু আছে যে আমরা গণ অধিকার পরিষদ বিএনপির সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, রাজপথে লড়াই সংগ্রাম করেছি, এখনও বিভিন্ন ইস্যুতে, রাষ্ট্র সংস্কার, নির্বাচন, মৌলিক ইস্যুতে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একসাথে কাজ করার চেষ্টা করি জাতীয় পর্যায় থেকেও। সেখানে আঞ্চলিক পর্যায়ে জনাব হাসান মামুনের সাথে আমার ওই ধরনের কোনো রাজনৈতিক সম্পর্ক নাই। বিএনপির একটা বড় রাজনৈতিক দল, হাসান মামুন রাজনীতি করতে চাইলে, প্রোগ্রাম করতে চাইলে তার নেতাকর্মীদের নিয়ে করবেন। কিন্তু আমি যতদূর জানতে পেরেছি যে আমরা যখনই এলাকায় আসি, একটা গণসংযোগ হয়, সাধারণ মানুষ এলাকার সন্তান হিসেবে তাদের যে একটা দেখার আগ্রহ, তারা আগে পত্রপত্রিকা দেখেছে, টেলিভিশনে বক্তব্য শুনেছে, একটা গণজোয়ার তৈরি হয়। এইটা দেখে মূলত তারা আসলে এই ঈর্ষান্বিত হয়ে এই আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া, বিভিন্ন জায়গায় হামলা করা, এই কাজগুলো করছেন। বিশেষ করে আমি যখন এই জুলাইয়ের পরে আমি যখন এই পটুয়াখালীতে আসি প্রথম, সেই সময় এই গলাচিপার আমখোলা থেকে আমাদের লোকেরা যাওয়ার পথে গাড়িতে হামলা করেছিল। এবং গত রোজার ঈদেও 10 মিনার আলিপুরাতে আমাদের নেতাকর্মীদের খেলায় তারা সেই স্টেজ বেস্টেজ ভাঙচুর করে, এইবার ঈদের আগে এবং আসার পরেও আমাদের কয়েকজন নেতাকর্মীকে মারধর করে। এবং আজকে দুপুরবেলা আমাদের নেতা কর্মী সহ আমরা যখন এই গণসংযোগে আসতেছিলাম গলাচিপাতে, তারা সেখানে একটি হামলা করতে চেয়েছিল, আমাদের লোকসংখ্যা বেশি থেকে পারে নাই। তো এখন একটা ঠুনকো অভিযোগ তুলে যে তারা আজকে এই পরিস্থিতি তৈরি করলো, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছি
দেখি তারা কি ব্যবস্থা নেয়। আর এখন তো রাত্র 12:52 বাজে, আমরা 10:45 থেকেই এখানে অবরুদ্ধ আছি। আমাদের এখানেও আমাদের 500-700 নেতাকর্মী সহ এলাকাবাসী 1-1,500 লোক জড়ো হয়ে গেছে। আমরা চাইলে তাদেরকে প্রতিহত করে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারি, কিন্তু এলাকায় একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হোক, সেটা আমরা চাইনি। যে কারণে আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছি। ইতিমধ্যেই বিদ্যুৎ রয়েছে, সেই বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই ভিপি নূরকে কিন্তু বর্তমানে অর্থাৎ তার পাশে যে পরিমাণ যে নিরাপত্তা প্রয়োজন, সেই নিরাপত্তা কিন্তু ভিপি নূর এখানে নাই। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এখানে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি ভিপি নূর যিনি অবস্থান করতেছেন তার নেতা কর্মীদের নিয়ে, অর্থাৎ তার পাশে কিন্তু তার পাশে কিন্তু সাধারণ জনগণ রয়েছে। অর্থাৎ এখন আমরা তাদের সরাসরি তিনি এখানে এসেছেন এবং তার কি সমস্যা তিনি এখানে যেতে পারতেছেন না। ভাই আপনাকে স্বাগতম। আজকে সারাদিনই আমরা শুনে আসছি আপনার একটি প্রতিপক্ষ আপনাকে বিভিন্নভাবে ভয়ভীতি এবং হামলা করতে চেষ্টা করছে, এবং সন্ধ্যার পরে আপনি অত্র এলাকায় একটি বিশাল জনসভা করছেন এবং জনসভা শেষে আপনি যাবেন এমন একটা খবর আমরা পেয়েছি, যেখানে আপনি আপনার যাওয়ার গতিপথ প্রতিরোধ করে রেখেছে, গাছ এবং মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে। এ বিষয়ে আপনি কিভাবে দেখছেন এবং এখানে আপনি কাকে দায়ী করছেন? আপনাকে ধন্যবাদ। প্রথমে হচ্ছে বলে নেই যে ভিপি নূর কিংবা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রক্তচক্ষুকে ভয় করে নাই। কাজী এখন বাংলাদেশে এমন কোন কুতুব তৈরি হয় নাই যেই কুতুবকে গণ অধিকার পরিষদ এবং ভিপি নূর ভয় করবে। আমরা আজকে গলাচিপা উপজেলায় আমাদের যে গণসংযোগ পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচি আজকে ছিল আমাদের বাজারটার নাম কি, নামাজ পড়লাম কোনটায়, কালারাজার পরে কোন বাজার, কালারাজা বাজারে আমাদের একটি অফিস উদ্বোধন ছিল। তার পরবর্তীতে আমরা কুমারখালী বাজারেও আমরা একটি নামাজের পরে পথসভা করেছি। সেখান থেকে আমাদের একজন নেতা যিনি মৃত্যুবরণ করেছে তার একটি স্মরণ সভা বকুলবাড়িয়ার পাতা বুনিয়া বাজারে আমাদের করার কথা, সেটা আমরা সম্পন্ন করেছি। আমাদের এই প্রোগ্রাম সম্পন্ন করতে প্রায় রাত্র 10টা বেজে যায়। 10টার পরবর্তীতে আমরা এই স্মরণ সভা শেষ করার শেষে শুনতে পাই যে এখানে এই পটুয়াখালী 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা হাসান মামুনের সমর্থকরা আমাদের এই রাস্তায় গাছ ফেলে রাস্তা অবরোধ করেছে এবং আশপাশের তার অনুসারীদেরকে জড়ো করেছে। তারা রড, রামদা, চাপাতি হাতে গাছে উঠে বিল্ডিং এর থেকে গুলতি বা যেটা ছটকা বলে সেগুলো নিয়ে অবস্থান করছে। তো এখন আমাদের এখানেও যে নেতাকর্মী আছে, এখানেও প্রায় 500-700 নেতাকর্মী আছে। আমরা চাইলে কিন্তু যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আমরা এগিয়ে যেতে পারি, কিন্তু আমি বরাবরই এলাকার পরিবেশ উত্তেজিত হোক, এলাকার মানুষ আতঙ্কিত হোক, এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে চাই না। যেই কারণে আমি পটুয়াখালীর পুলিশ সুপার, গলাচিপা উপজেলার ওসি সহ প্রশাসনের কর্মকর্তাদেরকে জানানো হয়েছে যে এই সন্ত্রাসী যারা এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই আওয়ামী ফ্যাসিস্টদের মতো আচরণ করছে, এইভাবে রামদা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এটা রাজনৈতিক ভাবে যাদের সাথে ভিন্ন মত তাদেরকে আপনার হামলা টামলা করার জন্য এই ধরনের কাজ করছে। এবং ইতিমধ্যে আমাদের কয়েকজন নেতার মোটরসাইকেল ভেঙেছে, কয়েকজন নেতা কর্মীকে আহত করেছে। তাদের চিহ্নিত করতে, তাদের ছবি ভিডিও ধারণ করতে, যেন পরবর্তীতে আমরা মামলা করলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কারণ একটা বিষয় আপনারা জানেন যে এই ফ্যাসিবাদের আমল থেকে আমরা কিন্তু বিএনপি সহ একত্রে যুগপৎ আন্দোলন করে আসছিলাম এবং বিএনপির একেবারেই কেন্দ্র থেকে শুরু করে সারা দেশের অসংখ্য নেতা কর্মীদের সাথে আমাদের খুব একটা আন্তরিক সম্পর্ক। এইখানে যে বিএনপির নেতা মূলত তিনি আসলে আমাদের এই গণসংযোগে যে গণজোয়ার হয় সেগুলো দেখে তিনি ভীত সন্ত্রস্ত, যে তরুণ বয়সে ভিপি নূর যদি এলাকায় এখানে একটা ভালো অবস্থান করে বা এমপি নির্বাচিত হয় তাহলে ভবিষ্যৎ তার জন্য একটু কঠিন হতে পারে। এই আশঙ্কা থেকে তিনি আমাদের নেতা কর্মীদের বিভিন্নভাবে হেনস্থা করছেন, হয়রানি করছেন, কোথাও কোথাও হামলা করেছেন। এটা ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন সাহেবকে আমরা আগেও জানিয়েছি, আজকে বিকেলেও আমি এটা সালাউদ্দিন সাহেবকে জানিয়েছি। তো আমরা বিএনপির শীর্ষ পর্যায়ে জানাবো এবং আমরা দেখব যে তারা কি পদক্ষেপ নেয় এবং প্রতিকার করে। কারণ এই হাসান মামুনদের কারণেই কিন্তু আজকে বিএনপির সারা দেশে কিন্তু
একটা ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। এবং আওয়ামী লীগ আগে এই আচরণ করতো, তারপরেও যদি আমার সাথে এই এলাকায় আওয়ামী লীগের এরকম আচরণ হয় না, এমনকি আজকে এই গলাচিপার এই আপনার বকুলবাড়িয়া বা পাতাবুনিয়াই নয়, আমার নিজের ইউনিয়ন চরবিশ্বাসে যেটা আওয়ামী লীগের আমলে। প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজার থেকে। আমাদের বকুলবাড়িয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক বাদল মাতব্বরের একটি স্মরণ সভায় তিনি মৃত্যুবরণ করেছেন কয়েক মাস আগে। তার স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নূর ভাই। এখানে আসার পরে আমাদের স্মরণ সভাটি করতে একটু রাত্র হয়ে গেছে। তারই ফাঁকে হাসান মামুনপন্থী, বিএনপির হাসান মামুনপন্থী কিছু নেতাকর্মীরা নুরুল হক নূর ভাইকে এখানে অবরুদ্ধ করে রাখে, রাস্তায় গাছ কেটে এবং আমাদের কিছু মোটরসাইকেল তারা পুড়িয়ে দেয়। বিএনপির হাসান মামুনপন্থী, এটা নূর ভাইয়ের পেজ, হাসান মামুনপন্থী নূর ভাইয়ের পেজ, সে বলছে একটা লাইভ দিয়ে তার বর্তমান জি বলেন, এটা নূর ভাইয়ের পেজ আর কি। সে বলছে যে আমরা কি অবস্থা আছি আমাদের সমর্থকদেরকে জানাও এটা লাইভ করে, ঠিক আছে? তো আমাদেরকে এখন উদ্ধার করার জন্য আসছেন সেনাবাহিনী। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বিপি নুরুল হক নূর ভাই এবং তার গাড়ি বহরে যারা এসেছিল সবাই এখানে অবরুদ্ধ। এখন রাত্র প্রায় 12:30। এই মুহূর্তে আমাদের সকল নেতাকর্মী সহ গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সেনাবাহিনী আসছে এবং প্রশাসনের লোকজন আসছে, আমাদের গলাচিপা থানার ওসি সাহেব সহ প্রশাসনের লোকজন এখানে এসে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে, বিভিন্ন লোক নূর ভাইকে সহ। আমাদের হাজার হাজার নেতাকর্মীরা এখানে অবরুদ্ধ অবস্থায় ছিল, দেখুন। এবং বেশ কিছু বাইক তারা উড়িয়ে দিয়েছে। বিএনপির হাসান মামুনপন্থী যে নেতাকর্মীরা আছে তারা, আমাদের কিছু লোকজন এই সমাবেশ শেষে বা স্মরণ সভা শেষে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিল তখন তাদেরকে মেরেছে এবং ভয়ভীতি দেখিয়েছে। দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে ভয় দেখানো হয়েছে এবং কয়েকজনকে মারধর করা হয়েছে। এবং বাইক, আমাদের নুরুল হক নূর ভাইয়ের শোডাউনে যে বাইক এসেছিল সেখান থেকে কয়েকটি বাইক তারা পুড়িয়ে দিয়েছে। আমরা এখানে প্রায় 10টার দিকে আমাদের স্মরণ সভাটি শেষ করেছিলাম, 10টার দিকে শেষ করেছিলাম। তারপর থেকে 2.5 ঘন্টা যাবৎ এখানেই আমাদের নেতাকর্মীরা সবাই অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন যে বিপি নুরুল হক নূর ভাই তিনি কয়েকদিন আগে গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের একটি পরিচিতি সভায় একটি বক্তব্য দিয়েছিল যে তাদের গ্রাম যে চরবিশ্বাস ইউনিয়নের চরবিশ্বাস গ্রামে সেখানে যে বাজারটি রয়েছে সেই বাজারের কিছু দোকান ডিসিআর করার জন্য 200-250 এরকম নাকি টাকা লাগে। সেই টাকা তাই 200-250 টাকা লাগে, কিন্তু বিএনপির কিছু নেতাকর্মীরা, হাসান মামুনপন্থী যে বিএনপির ওই এলাকার সভাপতি রয়েছেন তিনি এবং তার কিছু সমর্থকরা 35,000 টাকা 30,000 টাকা করে নিচ্ছে। এই অভিযোগগুলো নূর ভাই যখন ঈদের সময় তার গ্রামের বাড়িতে যায় তখন সাধারণ ব্যবসায়ীরা, চরের খেটে খাওয়া মানুষরা সেই অভিযোগগুলো দিয়েছিল। আর সেই অভিযোগের ভিত্তিতে নূর ভাই এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছিল। আপনারা সকলেই জানেন যে নুরুল হক নূর ভাই সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকেন। তো তার নিজ গ্রামে, তার বাড়ির পাশে এই ধরনের একটি অনিয়ম চলবে, তার বিরুদ্ধে কথা বলবে না, নুরুল হক নূর ভাই এরকম লোক নয়। তো সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য দেওয়ার কারণে তারা নুরুল হক নূর ভাইয়ের বিরুদ্ধে মিছিল বের করে তার এলাকা থেকে। পরবর্তীতে আমাদের লোকজনও একটি মিছিল বের করে তাদের নুরুল হক নূর ভাইকে যে খারাপ ভাষায় গালিগালাজ করে তারা স্লোগান দিয়েছিল সেই স্লোগানের বিরুদ্ধে। তো শান্তিপূর্ণ সমাবেশে বা শান্তিপূর্ণ আমাদের সেই মিছিলটিতে ওখানকার বিএনপির কিছু হাসান মামুনপন্থী যে সমর্থকরা আছে তারা হামলা করে এবং
অফিস ভাঙচুর সহ বিভিন্ন ঘটনা ওখানে ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আজকে আমাদের এখান থেকে এই যে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজার থেকে আপনার 10 মিনিট গলাচিপা যেই দিকে আমরা মুভ করতে চাই সেই দিকেই রাস্তায় গাছ কেটে তারা দেশীয় অস্ত্রশস্ত্র, রান্ধা এবং বিভিন্ন অস্ত্র নিয়ে তারা সেখানে অবস্থান করতেছে এবং আমাদের কিছু লোকজন যেতেছিল ওখান থেকে, তারা সেই বাইকগুলো পুড়িয়ে দিয়েছে, যার কারণে বিপিনুর হক নূর ভাই এখানে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা অবস্থান করেছিল। এখন সেনাবাহিনী আমাদের উদ্ধার করার জন্য আসছে। সেনাবাহিনী এখন আছে, বিপিনুর হক নূর ভাইয়ের সাথে কথা বলতেছে। এখানে সেনাবাহিনীর একটি ফোর্স আছে। লাইভটি এতক্ষণ যারা দেখেছিলেন সকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিপিনুর হক নূর ভাইয়ের জন্য সকলে মন থেকে দোয়া করবেন। তার দর্শক, আলোচনা দেখেছেন বিপিনুর অভিযোগ করেছেন বিএনপির প্রতি। তিনি বলেছেন যে হাসিনার বন্দুকের সামনে তারা কিছু হয়নি, এখন বিএনপি কি করবে? হাসিনার বন্দুকের সামনে কিছু হয়নি, হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু বিএনপির কাছ থেকে এখন কিছু চাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এখন যদি বিএনপির সাথে আপনার এই সমস্যাটা হয় তাহলে তো আপনি বিএনপির কাছ থেকে কিছু পাবেন না। স্পষ্ট হয়ে গেল আপনি যে আসলে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেই আসনে আপনার বড় প্রতিপক্ষ বিএনপি আছে। কেন্দ্র থেকে হয়তোবা আপনাকে বলা হবে, কিন্তু স্থানীয় বিএনপিরা কিন্তু কখনোই আপনাকে মেনে নেবে না। কখনোই কিন্তু বিএনপি নেতা হাসানুল মামুনকে ছাড়া আপনাকে মেনে নেওয়া সম্ভব হবে না, বরং আপনার উপর ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে। অবশ্যই এখন আপনি প্রশাসনের কথা বলছেন, এই প্রশাসন কিভাবে নির্বাচন করবে এটা আসলে স্বাভাবিক, প্রশাসন কিভাবে নির্বাচন করবে। কিন্তু আপনারা ডিসেম্বরে নির্বাচনের জন্য বিএনপির সুরে সুর মিলিয়েছেন, এই হচ্ছে আপনাদের অবস্থা। সাংবাদিক ইলিয়াস বলেছে, যদি এভাবেই আপনি চলতে থাকেন তাহলে আপনার রাজনীতির যে ব্যবসা সেটা বন্ধ হয়ে যাবে। এই জন্য বিপিনুর ভাইয়ের চিন্তা ভাবনা করে কথা বলা এবং রাজনীতি করতে হবে। বিএনপির নির্দেশে আপনি ইলিয়াস পিনাকির বিরুদ্ধে বলেছেন, ওই সময় পিনাকি ইলিয়াসের বিরুদ্ধে বলাটা আমি মনে করি আপনার সম্পূর্ণ উচিত হয়নি, কারণ এমন কোনো অবস্থার সৃষ্টি হয়নি পিনাকি ইলিয়াসের বিরুদ্ধে আপনার বলতে হবে। প্রিয় দর্শক, আপনারা আলোচনা দেখেছেন এবং আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।